ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম মাহবুব আপনাদের অনুরোধে আবারও ওপেন দাইস ইউটিউব চ্যানেলে আমন্ত্রিত হয়েছেন তুরস্ক থেকে টিআরটি ওয়ার্ল্ডের সহকারী বার্তা সম্পাদক ওয়ালিদ বিন সিরাজ। আজকে আপনাদের কাঙ্ক্ষিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তিনি। ওয়ালিদ ভাই, আপনাকে ওপেন দাইস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ মাসুম ভাই, আপনাকে এবং আপনাদের দর্শকদেরকেও ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আচ্ছা, এবার একটু জানতে চাই, আমরা দেখেছি গত সপ্তাহখানেক আগে তুরস্ক হেলিকপ্টারের নতুন যন্ত্রাংশ অর্থাৎ মেশিন, যেটা দিয়ে হেলিকপ্টার মূলত চলে, আকাশে ওড়ে, সেটা আবিষ্কার করেছে এবং সেটা তারা গণমাধ্যমে প্রকাশ করেছে। তুরস্ক যে হেলিকপ্টারের মেশিনটা তৈরি করেছে, এটা পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করতে পারবে। যেটুকু জানি, তুরস্ক বাহির থেকে প্রায় $60 মিলিয়ন আমদানি ব্যয় কমাবে এই প্রযুক্তির মাধ্যমে। সেই হেলিকপ্টার মেশিন সম্পর্কে একটু আমাদের যদি বলতেন। যে তুরস্কের এই প্রযুক্তিগত অগ্রগতিতে আসলে অনেকগুলো বাধাও রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে ইঞ্জিন। তো আপনি হয়তো জেনে থাকবেন বা আমাদের দর্শক শ্রোতারা হয়তো জেনে থাকবেন যে তুরস্ক পাকিস্তানের কাছে প্রায় 30টি হেলিকপ্টারের অর্ডার পেয়েছিল, অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধ হেলিকপ্টারের অর্ডার পেয়েছিল তুরস্ক, কিন্তু তুরস্ক সেটি তাদেরকে রপ্তানি করতে পারেনি। তার কারণ হচ্ছে আমেরিকা একটি অবরোধ চাপিয়ে দিয়েছিল যে ওই হেলিকপ্টারের ইঞ্জিনটা আসলে আমেরিকা থেকে আসতো। তো ওই ইঞ্জিনটা ছিল আসলে 1425 হর্স পাওয়ারের। তো তুরস্ক 2 বছরের ভেতরে পাকিস্তানের সাথে এই চুক্তিটি পূর্ণ করার জন্য তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব ডিজাইনে একটি টার্বোপ্রপ ইঞ্জিন তৈরি করেছে এবং সেটি সিরিয়াল প্রোডাকশন করে হস্তান্তর করেছে সামরিক শিল্প কারখানা, যেটা টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত, তাদেরকে। তো এই ইঞ্জিনটা কিন্তু 1640 হর্স পাওয়ারে, অর্থাৎ আগেরটার চেয়ে প্রায় 220 হর্স পাওয়ার বেশি, অর্থাৎ আরো বেশি শক্তিশালী একটি ইঞ্জিন, যেটা কিন্তু তুরস্কের যে হেলিকপ্টারটি রয়েছে এটাকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলবে। এবং এই যে তুরস্কের এই যে আকাঙ্ক্ষাটা, এই যে জেদটা, এইটা কিন্তু আসলে তুরস্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলো বা তুরস্কের যে মিত্র রাষ্ট্রগুলো আছে, তারা যখনই তুরস্ককে একটি সামরিক প্রযুক্তি না দেয়, তুরস্ক কিন্তু একটা জেদ করে আপনার ওই প্রযুক্তিটাকে নিজস্ব নিজেদের রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে তারা কিন্তু ওই প্রযুক্তিটাকে উদ্ভাবন করে এবং ওই প্রযুক্তিটাকে প্রোডাকশন পর্যন্ত নিয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে ড্রোনের ক্ষেত্রেও সফলতা পেয়েছে, হেলিকপ্টারের ক্ষেত্রেও সফলতা পেল। এখন কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু F-35 তুরস্ককে দিচ্ছে না, সেক্ষেত্রেও তুরস্ক এই ক্ষেত্রটাতেও তুরস্ক একটি বিশেষ সফলতা অর্জন করবে। এই যে TFX, MMU TFX, অর্থাৎ টার্কিশ ফাইটার জেট, এটা কিন্তু তুরস্কের একটি সবচেয়ে বড় এবং সবচেয়ে অ্যাম্বিশাস একটি প্রজেক্ট রয়েছে এবং তুরস্ক ধীরে ধীরে সেই প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। সেই প্রজেক্টটার দেখা যাবে যে হয়তো 2023 সালে রোল আউট হবে, 2025 সালে সর্বপ্রথম উড্ডয়ন করবে সেই ফাইটার জেটটি এবং 2028 সালে এটিকে সামরিক বাহিনীর হাতে হস্তান্তর করা হবে। এই ধরনের পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছে যে এটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসার জন্য। একটু সংক্ষেপে যদি বলতেন যে তুরস্কের আর নতুন কি সামরিক খাতের যে নতুন নতুন আবিষ্কার বা উদ্ভাবন, আমরা জানতে চাচ্ছি আসলে মূলত তুরস্ক চোখ ধাঁধানো বা বিস্ময় করার কি আবিষ্কার নিয়ে আসছে, যেগুলো প্রসেসে আছে, হয়তো এখনো সেইভাবে গণমাধ্যমে আসেনি বা আমরা জানিনি, সেই সম্পর্কে একটু যদি বলতেন। মাসুম ভাই, এখানে আসলে তুরস্কের এখন 100টার বেশি সামরিক মেগা প্রজেক্ট রয়েছে। এর মধ্যে কিছু আমি আপনাকে বলতে পারবো। এটা তো আসলে সময় অনেক লাগবে পুরোটা বিশ্লেষণ করার জন্য বা আলোচনা করার জন্য। একটা হচ্ছে যে টার্কি এখন নিজস্ব প্রযুক্তিতে ফ্রিগেট এবং ডিস্ট্রয়ার তৈরির কাজ হাতে নিয়েছে। আপনি জানেন টার্কি নিজেরা করভেট তৈরি করেছে এবং 4টা করভেট পাকিস্তানে রপ্তানিও করেছে। 2টো সরাসরি রপ্তানি করেছে আর 2টো হচ্ছে তুরস্ক পাকিস্তান যৌথভাবে করাচি শিপইয়ার্ডে নির্মাণের কাজ চলছে। একই সাথে ইউক্রেনের কাছ থেকে তুরস্ক কিন্তু আরো 4টা করভেটের অর্ডার পেয়েছে
এবং যদিও সৌদি আরবের কাছে আরো দুটো করভেট যুদ্ধজাহাজের অর্ডার ছিল, সেগুলো সৌদি আরব স্থগিত রেখেছে তার তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্কের কারণে, কিন্তু ইউক্রেন থেকে অর্ডার আসছে। এবং ব্রাজিল কিন্তু সামরিক শিল্পে একটি উন্নত দেশ, কিন্তু ব্রাজিলও তুরস্ক থেকে এই করভেট কেনার জন্য বিবেচনা করছে। এর পাশাপাশি ফ্রিগেট, যেটা আই ক্লাস ফ্রিগেট বা ইস্তানবুল ক্লাস ফ্রিগেট, যে ফ্রিগেটটা তুরস্ক নির্মাণ কাজ চালাচ্ছে, সেই ফ্রিগেটটাতে হচ্ছে আপনার ভার্টিক্যাল মিসাইল লঞ্চিং সিস্টেম থাকবে, যেটা আমরা দেখে থাকি সাধারণত আমেরিকা, রাশিয়া, চায়না, হয়তো ইন্ডিয়া রাশিয়ার থেকে ক্রয় করা, নিজস্ব প্রযুক্তি না। বেশ কিছু মানে সামরিক পরাশক্তি গুলোই এই ধরনের ফ্রিগেট গুলো ইউজ করে। এর পাশাপাশি যেটা আসছে এয়ার ডিফেন্স সিস্টেম, মানে এয়ার ডিফেন্স ডিস্ট্রয়ার, অর্থাৎ এটাও একটি যুদ্ধজাহাজ যেটি একটি বিশাল অঞ্চলকে ক্ষেপণাস্ত্র কিংবা আকাশ অভিযানের থেকে রক্ষা করতে পারবে, বা যে কোনো ধরনের এয়ার স্ট্রাইক থেকে কিংবা ক্ষেপণাস্ত্র থেকে একটি বিশাল অঞ্চলকে গার্ড দিতে পারবে। তুরস্কের মূলত সামরিক প্রযুক্তির যে গ্যাপ গুলো রয়েছে, যে ল্যাকিংস গুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। সেক্ষেত্রে তুরস্ক একই সাথে 5টি ভিন্ন ভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে কাজ করছে। এর মধ্যে দুটো হচ্ছে আপনার সামরিক বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে, বাকিগুলোর কাজ চলছে। S-400 যে ক্রয় করেছে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে রাশিয়ার কাছ থেকে, এটি হচ্ছে মানে খুবই জরুরি প্রয়োজনের কারণে রাশিয়া থেকে ক্রয় করা হয়েছে, কিন্তু তুরস্কের প্ল্যান হচ্ছে 2027-28-এর দিকে তারা নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম গুলোই ইউজ করবে। এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য তাদের কারো কাছে নির্ভর করতে হবে না, সেই জন্য তারা র্যামজেট প্রযুক্তির উপর কাজ করছে, অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 5 গুণ, শব্দের গতিবেগের চেয়ে 5 গুণ বেশি গতিবেগ বিশিষ্ট একটি ইঞ্জিনের ব্যাপারে কাজ করছে। তারা এখন প্রায় 350-400 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র গুলো হস্তান্তর করছে, কিংবা হস্তান্তর করে দিয়েছে সামরিক বাহিনীর হাতে কোনোগুলো, কিছু গুলোর উপরে কাজ করছে। তারা এই যে জাহাজ থেকে কিংবা সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় এরকম একটি ক্ষেপণাস্ত্রের কাজের প্রায় শেষ দিকে চলে এসেছে, যেটার রেঞ্জ হবে আপনার প্রথম ভ্যারিয়েন্টটার রেঞ্জ হবে হচ্ছে আপনার 1200 কিলোমিটার, দ্বিতীয় ভ্যারিয়েন্টটার রেঞ্জ হবে হচ্ছে আপনার 2500 কিলোমিটারের কাছাকাছি। এরকম দুটো ক্ষেপণাস্ত্রের উপর কাজ করছে। প্রথম ভ্যারিয়েন্টটার কাজ প্রায় শেষের দিকে। তো এর পাশাপাশি তারা জাতীয় ট্যাঙ্ক, মেইন ব্যাটেল ট্যাঙ্ক যেটা, তারপর হচ্ছে লাইট ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো বা এপিসি যেগুলো বা সাজোয়া যান যেগুলো আমরা সাধারণ মানুষের ভাষায় বলে থাকি, এই সাজোয়া যানগুলো অত্যন্ত মডার্ন এবং লেটেস্ট জেনারেশন সাজোয়া যানগুলো তুরস্ক কিন্তু ডিজাইন করে নিজেরা বানাচ্ছে এবং সামরিক বাহিনীকে হস্তান্তর করছে, এবং এগুলোর সফলতা আমরা দেখতে পাচ্ছি আজকে সিরিয়াতে। এই সামরিক যানগুলো বা সাজোয়া যান যেগুলোকে আমরা বলে থাকি, এগুলোর ব্যবহারটা হয় আরবান ওয়ারফেয়ারের সময়, অর্থাৎ আপনি শহরের ভিতরে যখন যুদ্ধ করতে যান তখন আপনার সৈন্যকে কিন্তু এগুলো নিরাপত্তা দেয় মারাত্মকভাবে, যদি সেগুলোর বিভিন্ন অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রোটেকশন সিস্টেম থাকে, সংযুক্ত থাকে, ইন্টিগ্রেটেড থাকে ওই যানগুলোতে, তাহলে কিন্তু এগুলো প্রচন্ড সফল। এবং তুরস্কের ওই সাজোয়া যানগুলো কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই নিরাপত্তা বা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দুটোর। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদিক দিয়েও তুরস্ক বেশ এগিয়ে রয়েছে। ট্যাঙ্কের ব্যাপারে, ট্যাঙ্কের সেই যে আমি আপনাকে বললাম যে ইঞ্জিনের প্রবলেম, তুরস্ক মেইন ব্যাটেল ট্যাঙ্কটা ডিজাইন করা হয়ে গেছে, সবকিছু হয়েছে। জার্মানের সাথে যে চুক্তিটা ছিল, জার্মান সেই চুক্তিটা পূরণ করছে না। জার্মান একটি আনঅফিসিয়াল অবরোধ আরোপ করে রেখেছে তুরস্কের উপরে, যে জার্মানের যে MTU কোম্পানি, তারা সেই ট্যাঙ্কের ইঞ্জিনটা দিচ্ছে না। কিন্তু তুরস্ক এতে থেমে নেই। তুরস্কের BMC কোম্পানি নিজস্ব প্রযুক্তিতে এই 1500-1600 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন উদ্ভাবনের জন্য কাজ করছে এবং এগিয়ে যাচ্ছে তারা। হয়তো 2021-22-এর দিকে আমরা ট্যাঙ্কগুলোকে দেখতে পারবো তুরস্কের সেনাবাহিনীর হাতে। তো এরকম ভাবে একইভাবে তারা লেটেস্ট জেনারেশনের সাবমেরিন, লেটেস্ট জেনারেশনের ট্যাঙ্ক, লেটেস্ট জেনারেশনের ফাইটার প্লেন, লেটেস্ট জেনারেশনের ব্যাটেলশিপ গুলোর পিছনে কিন্তু বিনিয়োগ করে যাচ্ছে। এর পাশাপাশি তুরস্কের যেটা সবচেয়ে বড় সফলতা অর্জন করেছে, তারা ড্রোন টেকনোলজিতে অর্জন করেছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজিতে অর্জন করেছে। আমি যদি আপনাকে বলি যে ভবিষ্যতের যে
সমরাস্ত্র, এটাতে টার্কি প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে, অর্থাৎ যেটা আমরা সাধারণত হলিউডের কোনো সাইফাই মুভিতে দেখে থাকি, অর্থাৎ লেজার ওয়েপেন। একটা লেজার জাহাজের উপর অবস্থিত একটি লেজার প্রায় 5 থেকে 10 কিলোমিটার দূরত্বের, প্রায় 20 মিলিমিটার পুরুত্বের একটি লোহাকে গলিয়ে দিচ্ছে। তো এই প্রযুক্তির ডেমনস্ট্রেশন আমি নিজের চোখে দেখেছি। একটি সাজোয়া যানের উপরে নির্মিত অবস্থিত একটি লেজার গান, সেটা হচ্ছে প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটার দূরে একটি বেশ পুরু লোহার একটি আস্তরকে হচ্ছে গলিয়ে দিচ্ছে। তো এই প্রযুক্তিগুলো তুরস্ক কিন্তু এগুলোর উপরেও গবেষণা করে যাচ্ছে, এগুলোর ডেমনস্ট্রেশন আমি নিজের চোখে দেখেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর পাশাপাশি হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক রেইল গান, অর্থাৎ জাহাজে যে আমরা সাধারণত কনভেনশনাল যে ক্যাননগুলো বা যে কামানগুলো ইউজ করি, সেগুলো হচ্ছে বারুদ চালিত। তুরস্ক এখন কাজ করছে, তুরস্কের 3টা ভিন্ন ভিন্ন প্রজেক্ট রয়েছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেইল গানের উপরে। 3টা ভিন্ন ভিন্ন মাত্রার, 3টা ভিন্ন ভিন্ন পাল্লার, ক্যালিবারের প্রজেক্ট রয়েছে, এবং এই প্রজেক্টগুলোর মধ্যে একটি বেশ আগিয়ে রয়েছে, দুটো আসলে বেশ আগিয়ে রয়েছে। একটি হচ্ছে আসেলসানের একটি প্রজেক্ট রয়েছে জাহাজের উপরে কিংবা হাউইটজারের পরিবর্তে ব্যবহার করার জন্য একটি ইলেকট্রোম্যাগনেটিক রেইল গানের গবেষণা রয়েছে। আরেকটি হচ্ছে যেটি হচ্ছে টেস্টিং পর্যায়ে রয়েছে, সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে 50 কিলোমিটার দূরে একটি লক্ষ্যবস্তুতে আঘাত আনছে শব্দের গতিবেগের 9 গুণ বেশি গতিতে, অর্থাৎ 9 ম্যাক্স স্পিডে আঘাত হানছে যে লক্ষ্যবস্তুতে। তো এই দেখা যাচ্ছে যে মানে যদি আগামী 2028 পর্যন্ত যদি এরদোয়ান প্রশাসন ক্ষমতায় থাকেন, তারা যেইভাবে বিনিয়োগ করছেন, মানে তুরস্কের উপরে যদি কোনো যুদ্ধ বা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না আসে, তাহলে দেখা যাবে যে 2028 পরবর্তী সময়টাতে তুরস্ক আসলে চ্যাম্পিয়ন্স লিগ, অর্থাৎ সামরিক শিল্পের চ্যাম্পিয়ন্স লিগ, যেটা আর কি আমেরিকা, রাশিয়া, চায়না, এদের সাথে পাল্লা দিবে, এদের সাথে খেলবে। এরদোয়ানের স্বপ্ন পুরো মুসলিম বিশ্বের স্বপ্ন। তুরস্ক এগিয়ে যাওয়া মানি মুসলিম বিশ্ব এগিয়ে যাওয়া, এরদোয়ান এগিয়ে যাওয়া মানি পুরো পৃথিবীর নির্যাতিত মুসলমান এগিয়ে যাওয়া। এরদোয়ান কতদূর এগোতে চান, একদম সংক্ষেপে বলবেন যে এরদোয়ানের স্বপ্ন কি? আসলে এরদোয়ানের যেটা স্বপ্ন, সেটা হচ্ছে এরদোয়ানের স্বপ্নগুলোর কথা আমি একে একে আপনাকে আসলে বলছি। সেখানে হচ্ছে যে 2023 সালের মধ্যে তুরস্ককে পৃথিবীর প্রথম 10টি ইকোনমির মধ্যে অবস্থান করিয়ে দেয়া। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে যে শিল্প কারখানায় এবং সামরিক শিল্প হোক, সেটা চিকিৎসা শিল্প হোক, যে কোনো শিল্পেই তুরস্ককে পৃথিবীর প্রথম 10টা রাষ্ট্রের মধ্যে অবস্থান করিয়ে দেয়া। এর পাশাপাশি হচ্ছে যে তুরস্কের যে গত 100 বছর ধরে যে অধিকারগুলো থেকে তুরস্ক বঞ্চিত রয়েছে, সেই অধিকারগুলো আলোচনা সাপেক্ষে, অবশ্যই মানে রাষ্ট্রপতি এরদোয়ান কখনোই কারো উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পক্ষে না, কিন্তু তুরস্কের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আলোচনা সাপেক্ষে যে বিগত শতাব্দীর যে কলোনিয়াল পরাশক্তিগুলো তাদের কাছ থেকে বুঝে নেয়া। এর পাশাপাশি তুরস্কের যে সাংস্কৃতিক যেই প্রজেক্টগুলো রয়েছে, অর্থাৎ তুরস্কের ইতিহাস, তুরস্কের শিল্প সভ্যতা, কালচারকে মানুষের কাছে, তথা ইসলামিক কালচারকে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া, অর্থাৎ একটি অসুস্থ বিনোদনের থেকে মানুষকে একটি সুস্থ বিনোদনে নিয়ে যাওয়া, এর মাধ্যমে মানুষকে কিছু শিক্ষিত করে গড়ে তোলা। এই কাজগুলো তুরস্ক চালিয়ে যাচ্ছে। এই কাজগুলো হয়তো মাসুম ভাই, আপনি এবং আমাদের দর্শক শ্রোতারাও জানেন যে তুরস্ক অলরেডি অনেকগুলো সফল নাটক এবং সিনেমা তৈরি করেছে, যেগুলো কিন্তু পুরো বিশ্বেই বেশ পপুলার হয়েছে আর কি, জনপ্রিয়তা লাভ করেছে। তো এই কাজগুলো আসলে এরদোয়ানের এই স্বপ্নগুলো তো রয়েছে। এর পাশাপাশি সে হচ্ছে অবশ্যই যে মুসলমান বিশ্বে যে অন্যায়গুলো চলছে ফিলিস্তিনে, লিবিয়াতে, সিরিয়াতে,
তারপর হচ্ছে আপনার কাশ্মীরে, তারপর হচ্ছে আপনার যে অন্যান্য যে কোনো জায়গাতেই যেখানে মুসলমানরা নিপীড়িত হচ্ছে তাদের পাশে থাকার যতটুকু সামর্থ্য রয়েছে তুরস্কের, সেই সামর্থ্য নিয়ে তাদের পাশে থাকা, বা আমাদের বাংলাদেশের রোহিঙ্গাদের কথাই যদি আমি বিবেচনা করি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এরদোয়ান এবং তার স্ত্রী কিছুটা হলেও আমাদের মানে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশকে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে তাদের সামর্থ্য অনুযায়ী। তো এই কাজগুলো হচ্ছে তিনি করতে চাবেন, কিন্তু এর পাশাপাশি মানে উনি কূটনীতিকেই সবসময় প্রাধান্য দিতে চান। কিন্তু আমরা দেখি যে দেখা যাচ্ছে যে এই যে আর্মেনিয়া কিংবা গ্রিস অনেক সময় তুরস্কের উপর বিভিন্ন ধরনের আগ্রাসী ভূমিকা পালন করে। অর্থাৎ তুরস্ক যদি সামরিকভাবে শক্তিশালী না হয়, তাহলে একটা আগ্রাসন কিন্তু তুরস্কের উপরে যে কোনো সময় তারা চাপিয়ে দিতে পারে। তো সেই জন্যই মূলত আসলে প্রতিরক্ষা শিল্পকে উন্নত করতে চাচ্ছেন তিনি। এটা আসলে আগ্রাসী ভূমিকা পালন করার জন্য নয়, এইটাই তিনি সবসময় মানে প্রত্যেকটা মিটিং এ এবং প্রত্যেকটি আলোচনাতেই এই কথাটাই ব্যক্ত করেন প্রেসিডেন্ট এরদোয়ান। শেষ করব, ওয়ালিদ ভাই, আপনাকে ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই চ্যানেলের মাধ্যমে তুরস্কের সম্পর্কে যারা প্রশ্ন করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের জন্য রইল অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, শেষ করছি। আপনাদের আরো যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আমাদের পেজে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিতে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।